আপু জানিস তোর ক্রাশ আসছে, ইভান ভাইয়া আসছে। দীর্ঘ 6 বছর পর সে ফিরে এসেছে। তুই তো অনেক খুশি তাই না? তোর ক্রাশ এসেছে বলে কথা। দোলনায় বসে খোলা চুলে এক রমণী, মনোযোগ তার প্রকৃতি বিলাসে। দোলনায় বসে এক ধ্যানে বিশাল আকাশপানে তাকিয়ে আছে। কী যেন ভাবছে এক মনে। পেছন থেকে কারো উচ্ছ্বাস ভেসে আসা কণ্ঠ শুনে ধ্যান ভাঙল। কথাগুলোর মানে বুঝতে পেরে লজ্জায় গাল লাল হয়ে গেলাম। লাজুক স্বরে রোশনীকে জিজ্ঞেস করলাম, সত্যি ইভান ভাই আসছে? হ্যাঁ রে আপু, সত্যি। বড় আব্বু আর মেঝো আব্বু গেছে ভাইয়াকে আনতে। তোর ক্রাশ এলো বলে দোলনা থেকে উঠে রোশনীর পিঠে ধাম করে কিল বসিয়ে দিলাম। ক্রাশ কিরে? ভাইয়া হয় ভাইয়া। ছোটোবেলায় কে যেন বলেছিল। শোন রোশনী, ইভান ভাই হচ্ছে আমার ক্রাশ। তার দিকে একটু নজর দিবি না। তার দিকে নজর দিলে কিন্তু আমি গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেব। কথা শেষ করে রোশনী হেসে দিল। ওর সাথে সাথে হেসে দিলাম আমিও। এক সময় আমি ওগুলো বলেছিলাম ভাবতে হাসি পায়, মাঝে মাঝে লজ্জাও লাগে। তখন ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না কি। এখন সে আমার ভাই। ভাই মানে ভাই। ভাই মানে ভবিষ্যৎ জামাই। রোশনী ছুটে দৌড়। এক দৌড়ে ধরা ছোঁয়ার বাহিরে উঠে ওকে তাড়া করতে গিয়েও ফিরে এলাম। মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে আসছে। অবশেষে তার আগমন হলো। ছোটবেলায় কোন দুঃখে যে বলতে গিয়েছিলাম ইমরান ভাই আমার ক্রাশ, এখন সবাই সুযোগ পেলে খেপায়। তবে এই কথা সত্যি যে মানুষটাকে দেখতে ক্রাশের মতোই, যেমন দেখতে সুন্দর তেমন জিম করা বডি, মন্ত্রমুগ্ধ করা প্রখর ব্যক্তিত্ব। ইভান ভাই দেশের বাইরে যাবার পর আমি একবারও তার সাথে কথা বলিনি। সবাই ভিডিও কলে কথা বললেও আমি এটা ওটা বলে এড়িয়ে যেতাম। কারণ ভিডিও কলে কথা বলতে আমার খুব লজ্জা লাগতো, কেমন অস্বস্তি হতো। আরও কিছুক্ষণ বসে রইলাম দোলনায়। নিচে নেমে চলে আসলাম নিজের রুমে। রুমে একা একা একটু ভালো লাগছে না। যাই গিয়ে দেখে আসি ইভা কী করছে। আমার ঘুমের বেলায় নেই আর ইভা মহারানী পড়ে পড়ে ঘুমাচ্ছে। এটা তো হতে দেওয়া যায় না। কি করা যায়? মাথায় কিছু একটা আসতে দুষ্টু হেসে এগিয়ে গেলাম। বিছানার পাশে রাখা গ্লাসে এক গ্লাস পানি নিয়ে ছুঁড়ে দিলাম ইভার গায়ে। দরবার করে উঠে বসলো ইভা। চিল্লিয়ে বড় মাকে ডাকতে ডাকতে বলল, আম্মু দেখো, আমার ঘরের ছাদ ফুটো হয়ে গিয়েছে। বৃষ্টির পানি এসে আমার মুখে পড়ছে। আম্মু কোথায় তুমি? ইভার গায়ে পেট ফেটে হাসি আসছে। বোকামে, ছাদ নাকি ফুটো হয়ে গেছে এটাও সম্ভব। হাসি থামাতে না পেরে উচ্চ স্বরে হেসে দিলাম। ইভা তাকিয়ে আমার হাতে গ্লাস দেখে ঘটনা বুঝে গেল। তেড়ে এলো আমার দিকে, আমাকে আর পাইকে কোনো রকম গ্লাসটা রেখে দিলাম এক দৌড়। আমি আগে আর ইভা ওর পেছনে। দুজন দৌড়াতে দৌড়াতে ড্রয়িং রুমে এলাম। সামনে বড় মাকে দেখে তার পেছনে লুকিয়ে পড়লাম। বড় আম্মু আমাকে বাঁচাও, তোমার পাগল মেয়ে খেপেছে, যখন তখন আমাকে মেরে দিতে পারে। আম্মু জানো তোমার আদরের রোজ সোনা কী করেছে? আমার মুখে পানি ছুঁড়ে মেরেছে। আমি মুখটা ইনোসেন্ট করে বললাম, বড় আম্মু ও এতবেলা পর্যন্ত ঘুমাচ্ছিল, আমি ডেকেছিলাম ওঠেনি, তাই পানি ছুঁড়ে মেরেছি। বলো আমি ভুল কিছু করেছি? বড় আম্মু বললেন, না মা, তুই ভুল কিছুই করিসনি। তুই ভুল করতেই পারিস না। আম্মু ম্যামা করবি না, এত বেলা অবধি কেউ ঘুমায়? এখন দুজন মারামারি বাদ দিয়ে খেতে আয়, আজ আমার অনেক কাজ, তাড়াতাড়ি আয়। আমি ভদ্রমেয়ের মতো টেবিলে বসে পড়লাম। ইভা চলে গেল ফ্রেশ হতে। যাওয়ার আগে আমাকে চোখ রাঙিয়ে গিয়েছে। আমিও কম যাই নাকি? মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে দিয়েছি ওকে। বিকেলবেলা আমি ইভা আর রোশনী মিলে গল্প করছি। নিচ থেকে গাড়ির আওয়াজ পেয়ে তিনজন ঝুঁকলাম দেখার জন্য। বড় আব্বু আর মেজো আব্বুকে দেখে বুঝে গেলাম কে এসেছে। ইভা আর রোশনী দিয়েছে এক দৌড়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সবার শেষে গাড়ি থেকে নামলো এক সুদর্শন পুরুষ। চোখে তার কালো চশমা, শরীর আবৃত কালো কোট প্যান্টে, কোট খুলে হাতে রাখা। সাফেদ রঙের শার্ট, ফর্সা শরীরে দারুণ লাগছে। ইভান ভাইকে দেখতে একদম হিরোর মতো। গাড়ি থেকে নেমে হাঁটা দিল বাড়ির ভেতরে। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ কি মনে করে ইভান ভাই হাঁটা থামে দাঁড়িয়ে গেল। আমার ভ্রু কুঁচকে এলো। তবে কি ইভান ভাই বুঝে গেল আমি তাকে দেখছি? পুরো প্রস্তুতি নিলাম লুকোনোর। তবে ইভান ভাই এক মুহূর্তে দাঁড়িয়ে সোজা বাড়ির ভিতরে চলে গেল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। ড্রয়িং রুমে ভিড় জমেছে। এতদিন পরে বাড়ির বড় ছেলে এসেছে বলে কথা। বড় আম্মু ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছে। অপর পাশ থেকে জড়িয়ে রেখেছে ইভা। ইভান ভাই কাকে থামাবে বুঝতে পারছে না। অনেক কষ্টে দুজনকে থামিয়েছে। সবাই একে একে ইভান ভাইয়ের হাতে কথা বলছে। আমি একপাশে চুপটি করে দাঁড়িয়ে আছি। ঈশিতা আপু পাশে এসে বলল, কিরে রোদ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভাইয়ের সাথে কথা বল। আমার অস্বস্তি হচ্ছে। এতদিন যার সাথে কথা বলিনি, হঠাৎ তার সাথে কিভাবে কথা বলবো? হাত মুচড়ে ইতস্তত করে বললাম, সবাই কথা বলছে বলুক, আমি পরে কথা বলে নেব। ঈশিতা আপু আমার কোনো কথা শুনলো না। হাত ধরে নিয়ে গেল ইভান ভাইয়ের কাছে। ইভান ভাইয়া দেখো কে এসেছে তোমার সাথে কথা বলতে।
ইভান কথা বলা থামিয়ে আমাদের দিকে তাকালো। ওনার তাকানোতে আমার কেমন অস্বস্তি হচ্ছে। আমি সাধারণত হুটহাট অপরিচিত কারোর সাথে কথা বলতে পারি না। কোনো রকমে জিজ্ঞেস করলাম, কেমন আছেন ভাইয়া? ইভান ভাই গম্ভীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। ইভান ভাই পুনরায় কথা বলা ব্যস্ত হয়ে পড়ল। এখানে যে রোদ নামের কেউ আসে তো বিন্দু মাত্রই পাত্তা দিল না। রাগে গজগজ করতে করতে চলে এলাম তার সামন থেকে। লাট সাহেবের ঢং দেখলে পাচ্ছি না, এমন ভাব করছে যেন কোথাকার মহারাজ এসেছে। যাব না আমি তার সাথে কথা বলতে। আমি সোজা উপরে নিজের রুমে চলে এলাম। ধাম করে দরজা লাগিয়ে দিলাম। আমার নাম রোদ, পুরো নাম রুদিতা খানম রোদ। ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আমার বাবেরা 4 ভাই 1 বোন। বড় আব্বু 3 ছেলে 1 মেয়ে, অব্র, শুভ্র, ইভান আর ইভা। মেজো আব্বু 2 ছেলে 1 মেয়ে, ইয়াদ, ইফাজ, ইশিতা। ফুপির 1 ছেলে 1 মেয়ে, আদ্র আরও। আমার আব্বুর 2 ছেলে 1 মেয়ে, রুদ্র, ঋষাব, রুদ্রিতা। ছোট আব্বুর 1 ছেলে 1 মেয়ে, রোশন, রোশনিতা। আমাদের যৌথ পরিবার, আমাদের ফ্যামিলি বিজনেস আছে। বড় আব্বু আর আমার আব্বু মিলে বিজনেস দেখাশোনা করে। মেজো আব্বু ডিআইজি আর ছোট আব্বু কর্নেল। চাকরির সূত্রে দুজনে বাড়ির বাইরে থাকেন, ছুটিতে বাড়িতে আসেন। এতক্ষণ যার কথা বললেন আমাদের লাট সাহেব ইভান ভাই। পুরো নাম ইরফান খান ইভান। পুরো গোষ্ঠীর মধ্যে উনি 1 পিস, যেমন গাত্তারা তেমন রাগে। 1 নম্বরের ইগুয়ালা লোক। দীর্ঘ 6 বছর পর দেশে ফিরলেন। ইভান ভাইয়ের খালামণিরা লন্ডনে থাকেন। ইভান ভাইয়া তাদের কাছ থেকেই পড়াশোনা করেছেন। বড় আম্মুর কান্নাকাটিতে টিকতে না পেরে অবশেষে 6 বছর পর তিনি দেশের মাটিতে পা রাখলেন। ওনার ইচ্ছে ছিল একেবারে পড়াশোনা কমপ্লিট করে আসার, তবে বড় আম্মুর জন্য তা আর হলো কই। অজ্ঞাতে তাকে দেশে আসতে হলো। রাতের খাবার খেতে ডাকা হলো। বাবার পাশে বসে কোনো মতে খেয়ে উঠে গেলাম। কারো দিকে তাকানোর ইচ্ছে নেই, সবাই থাকুক তাদের ইগো নিয়ে। তাকাবো না কারো দিকে। খাওয়া শেষ করে নিজের রুমে এসে দরজা দিলাম। গভীর রাত, সবাই ঘুমিয়ে কাঁদা। আমিও গভীর ঘুমে মগ্ন। ঘুমের মাঝে অনুভব করছি কেউ আমার উপর ঝুঁকে আছে, তার নিঃশ্বাস ওর মুখে আসতে পড়ছে। মানুষটা বিড়বিড় করে কিছু বলছে, আমি স্পষ্ট তার কথা শুনতে পারছি না, তবে এটা বুঝতে পারছি কেউ কিছু বলছে। আমার গভীর ঘুম হালকা হয়ে গেল। লাফ দিয়ে উঠে পড়লাম। আশেপাশে তাকিয়ে খুঁজলাম, কিন্তু কেউ নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? কে জানে। পাশের টেবিলে রাখা পানি ঢকঢক করে খেয়ে গ্লাসটা রেখে দিলাম। ঘুম পাচ্ছে খুব। সুন্দর মতো গায়ে চাদর জড়িয়ে পাশে রাখা পাশবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেলাম। স্নিগ্ধ সকালে হিমেল হাওয়ার ছোঁয়া। পরিবেশে নেই কোনো উত্তপ্ততা। ঘুমের বিভোর আমি। পাশে থেকে বিকট শব্দে বেজে উঠল অ্যালার্ম। হাত দিয়ে ঘড়ি খুঁজছি, তবে নাগাল পাচ্ছি না। কোনো উপায় না পেয়ে বালিশ কানের ওপর ধরলাম, তবে আমার ঘুমের শেষ রক্ষা হলো না আর। রোদ, এই মেয়ে, এখনও ঘুমাচ্ছিস? কলেজে যাবি না? ঘুমু ঘুমু কণ্ঠে বললাম, আজকে না গেলে হয় না আম্মু, খুব ঘুম পাচ্ছে। উঠবি নাকি আমি হাত চালাবো? প্রতিদিন এক বাহানা, তাড়াতাড়ি উঠে নিচে আয়। আমাকে যদি আবার আসতে হয় তাহলে তোর কপালে শনি আছে। আম্মু চলে গেল। কি আর করার, সাদের ঘুমকে টাটা বাই বাই করে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে রেডি হচ্ছি আয়নার সামনে দাঁড়িয়ে। এমন সময় ইভা লাফাতে লাফাতে রুমে এলো। কী রে, এভাবে লাফাচ্ছিস কেন? মনে রং লেগেছে নাকি তোর বিয়ে ঠিক হলো সেই খুশিতে যাচ্ছিস? ইভা মন খারাপ করে বলল, ভাই, বিয়ে ঠিক হলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। এই পড়াশোনার ভাল লাগে না। বড় ভাইগুলোর জন্য আব্বুকে মুখ ফুটে বলতেও পারি না, আব্বু আমাকে বিয়ে দিয়ে দাও, পড়াশোনার ভাল লাগে না। বিয়ে ঠিক না হলে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? আমার বিয়ে না হোক, অন্য কারো তো হতে পারে। আমি রেডি হয়ে ব্রোকোচকে তাকে জিজ্ঞেস করলাম, মানে? অব্র ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে খুব শীঘ্রই। মেয়ে পছন্দ হলে বিয়ে ফাইনাল। অবশেষে গোষ্ঠীতে বিয়ের ধুম লাগলো বলে। ইয়া, কি খবর শোনালি বনু? ইচ্ছে করছে তোকে শক্ত করে একটা চুমু খাই, তবে তোর কপাল খারাপ। আমি আমার সব চুমু আমার জামাইয়ের জন্য জমিয়ে রেখেছি, একটাও খরচ করা যাবে না। এবার মন খারাপ করে বলল, তাহলে কি আমি কিছুই পাবো না? নো টেনশন বনু, তোকে আজকে ফুচকার ট্রিট দেবো। ঠিক আছে চল। আয়নায় একবার নিজেকে দেখে নিলাম, না সব ঠিকঠাকই আছে। এর মাঝেই নিচ থেকে ডাক পড়ল। দুজন হেলে দুলে নিচে নামলাম। টেবিলে শুভ ভাই, অব্র ভাই বসে আছে। শুভ ভাইয়ের পাশে বসতে বসতে বললাম, কি খবর শুভ্র ভাই? এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? অফিসের কিছু কাজে যাচ্ছি। তুই এত কিছুতে মাথা না ঘামিয়ে খেয়ে কলেজে যা, তুই গেলে বাড়িটাও শান্তি পাবে। বেশি বকো না তো। এর মাঝে আম্মু খাবার দিয়ে গেল। কেমন আলসেমি লাগছে, নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। কেউ খাইয়ে দিলে ভালো হয়। আম্মু খাইয়ে দাও না, আমার হাতে অনেক কাজ। এত বড় ধিঙ্গি মেয়ে, তাকে নাকি খাইয়ে দিতে হবে। খেলে খা, না খেলে নেই। অপমান। খাবো না। মুখ ফুলিয়ে বসে রইলাম। মুখের সামনে কেউ খাবার ধরলো।
তাকিয়ে দেখি শুভ ভাই মুখের সামনে খাবার ধরে আছে। আমি তাকাতেই খেতে ইশারা করলো। আমিও ভদ্রমের মতো খেয়ে নিলাম। আমার ভাই আমাকে খাইয়ে দিচ্ছে না, কি নির্দয় একটা ভাই পেয়েছি। শুভ ভাই রাশভারী কণ্ঠে বললেন, চুপচাপ খা, খাবার সময় এত কথা কিসের? ইভার কিছু বলল না। খাওয়া শেষে আমি আর ইভা কলেজে চলে এলাম। আমরা দুজন একই কলেজে একই ক্লাসে পড়ি। দুজনের মাঝে কাজিনের থেকে বন্ধুত্বের সম্পর্ক বেশি। দুজনের মাঝে সারাদিন খুনসুটি লেগেই থাকে। কলেজ শেষে ক্লান্ত বদনে বাড়ি ফিরলাম। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। ব্যাগটা কোনো রকমে বিছানায় রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। মুহূর্তের মাঝে পাড়ি দিলাম ঘুমের দেশে। আম্মু ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। উঠে শাওয়ার নিতে চলে গেলাম। বেরিয়ে দেখি আম্মু বিছানা গুছাচ্ছে আর বিড়বিড় করে কিছু বলছে। টাওয়ালটা বেলকনিতে রেখে এসে বিছানায় বসবো তার আগেই আম্মুর কণ্ঠ, নিচে খাবার খেতে যা, কত বেলা হয়েছে সে খেয়াল আছে? অগাতা খাবার খেতে চলে এলাম। খাওয়া শেষে একটু মারলাম দাদুমণির রুমে। দাদুমণি বসে বসে তসবি পড়ছে। কি করো দাদুমণি? এ তো তসবি পড়ছে, আয় কাছে আয়। কাছে গিয়ে দাদুমণির কোলে শুয়ে পড়লাম। দাদুমণি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি আমাকে ভুলে গেছো, তোমার ইভান জানকে পেয়ে আমাকে ভুলে গেছো, তোমার সাথে কথা নাই। আমার কথায় দাদুমণি হেসে দিল। হাসি থামিয়ে বলল, ধুর বোকা, তুই তো কাল বিকেল থেকে দরজা দিয়ে বসেছিলি। কথা বাড়ালাম না, কথা বাড়ালে দোষ আমার ঘাড়েই পড়বে। কিছুক্ষণ দাদুমণির সঙ্গে গল্প করে রুমে এলাম। কিছুই ভালো লাগছে না, বিছানায় গড়াগড়ি খাচ্ছে। এমন সময় রুমে রোশনি এলো। ভালো করে তাকিয়ে দেখি ম্যাডাম নতুন জামা পরে সেজে গুজে ফুলটুসি হয়ে আছে। নতুন জামা পরে পেতনি সেজে কার ঘাড় মটকাতে যাচ্ছে শুনি? একদম বাজে কথা বলবি না আপু, এটা আমার ইভান ভাই দিয়েছে। সুন্দর না বল? আমার তো খুব পছন্দ হয়েছে। রোশনির কথা শুনে ভ্রু কুঁচকে গেল। ভ্রু কুঞ্চিত রেখেই জিজ্ঞেস করলাম, হঠাৎ ইভান ভাই তোকে ড্রেস দিল কেন? শুধু আমাকে না, সবাইকে দিয়েছে। আমাদের জন্য আসার সময় নিয়ে এসেছে, তোকে দেয়নি? ওর কথা শুনে মন খারাপ হয়ে গেল। লাট সাহেব সবাইকে গিফট করেছে, আমায় দেয়নি। লাগবে না আমার তার গিফট। না, তুই ঘুমিয়েছিলি তাই হয়তো দেয়নি। মন খারাপ করিস না, তোকেও দিবে। মন খারাপ কিরে? আমার মন এতটা সস্তা না যে একটুতে খারাপ হয়ে যাবে। রুম থেকে বেরিয়ে এলাম। উদ্দেশ্য ইভার রুম। ওমা, ও দেখি নতুন জামা পরে সেজে বসে আছে। কিরে, নতুন জামা পরলি যে? কার সাথে টাঙ্কি মারতে যাচ্ছিস? কোথাও যাচ্ছি না শাকচুন্নি, ভাইয়া নতুন জামা দিয়েছে তাই পরে দেখছি কেমন লাগছে। বনু বলতো আমাকে কেমন লাগছে? শাকচুনির মতোই লাগছে। ড্রেসটা খুলে ফেল, তোকে একটু মানাচ্ছে না। ড্রেসটা দেখতে খুবই বাজে। বলে চলে এলাম। মেজাজ তুঙ্গে উঠে গেছে। ইচ্ছে করছে ইভান ভাইকে হাতের কাছে পেলে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে ফেলি। বজ্জাত লোক সবাইকে দিয়েছে, আমার বেলায় ফাঁকা। আমি কি তার বাড়াভাতে ছাই দিয়েছি নাকি? আমার মতো কিউট একটা মেয়ের সাথে তার কিসের শত্রুতা? এক নম্বরের খবিশ লোক। লাগবে না আমার তার গিফট, কথা বলবোই না লাট সাহেবের সাথে। বিড়বিড় করতে করতে ছাদে চলে এলাম। কিছু ভালো লাগছে না। ইচ্ছে করছে ইবন ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলি। দরজায় দোল খাচ্ছি আর এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি। এই বিশাল আকাশের মাঝে আমিও যদি ঘোরের মতো উড়ে বেড়াতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মুক্ত পাখির মতো এদিক ওদিক উড়ে বেড়াতাম, বাধা দেওয়ার কেউ থাকতো না। নিজের ভাবনায় নিজে হাসলাম। যত সব আজগুবি ভাবনা। আমি মতো আকাশ কুসুম ভাবনায়। ভর সন্ধ্যাবেলা ছাদে কী করছিস? ভাবনার ছেদ কুটলো কারো গম্ভীর কণ্ঠে। পেছনে তাকিয়ে দেখি দ্য গ্রেট ইভান ভাই দাঁড়িয়ে আছে ছাদের দরজায় হেলান দিয়ে। তার কথা শুনেও না শোনার ভান করলাম। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আকাশ পানে। কথার উত্তর দিচ্ছিস না কেন? কথা কানে যায় না? ধমকের স্বরে কথাগুলো বলে উঠলেন ইভান ভাই। তার ধমকে কিছুটা ভয় পেলেও উত্তর করলাম না। উঠে হাঁটা দিলাম নিচে যাওয়ার উদ্দেশ্যে। ইভান ভাইকে ক্রস করে যাব এমন সময় হাত ধরে আটকে দিলেন। রুকুজকে প্রশ্ন করলেন, কি হলো? কথা কানে যাচ্ছে না? ঢং দেখাচ্ছিস কাকে? এই ইভানকে? আমার ঢং আছে, আমি দেখাবো। আপনাকে দেখতে মন না চাইলে চোখ বুজে থাকেন। বাহ, মুখে বুলি ফুটেছে দেখছি। এমনি মেজাজ খারাপ, তার ওপর এই লোকের কথা সহ্য হচ্ছে না। কোনো মতে তার থেকে হাত ছাড়িয়ে চলে এলাম। ইভান ভাই পেছন থেকে ডাকছে, পাতা দিলাম না। গট পায়ে নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পায়চারি করলাম, মাথা ব্যথা করছে। বেরিয়ে নিচে চলে এলাম। রান্নাঘরে কেউ নেই। অগাত্তা নিজে কফি বানাচ্ছে আর ইভান ভাইকে বকছে। আনমনে কফি ঢালতে গিয়ে হাত ফসকে গেল। গগনবাদী চিৎকার দিয়ে উঠলাম। নিস্তব্ধ গোমট পরিবেশ, হৃদস্পন্দনের তীব্র আওয়াজ, জড়সড় পরিস্থিতি। ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে বিড়াল ছানার ন্যায় লেপ্টে আছে ইভান ভাইয়ার বুকে। চোখে অবাধ অশ্রুধারা, হাতে জ্বালা করছে। তখনকার ঘটনা। আনমনে কফি ঢালতে গিয়ে বেখেয়ালিতে হাত ফসকে যায়। ভয়ে গগনবাদী এক চিৎকার। কফিটা গায়ে পড়ার আগেই কেউ টেনে সরিয়ে ফেলে। তবে ডান হাতে উল্টো পিঠে কিছুটা জায়গায় গরম কফি ছিটকে পড়েছে। টেনে সরিয়ে আনা মানুষটা আর কেউ না, স্বয়ং ইভান ভাই।
গরম কফি হাতে পড়ায় আমি ছটফট করছি। ইভান ভাই দ্রুত আমার হাত পানির নিচে ধরলেন। জ্বালা ছটফট করছি। ইভান ভাই এক হাতে জড়িয়ে নিলেন। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছি। ততক্ষণে বাড়ির সবাই এসে ভিড় জমিয়েছে রান্নাঘরে। বড় আম্মু উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে রোচনা? চিৎকার করলি কেন? পড়ে গিয়েছিলি? কোথাও ব্যথা পেয়েছিস? আমি উত্তর দেবার মতো অবস্থায় নেই। কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা আমার। ইভান ভাই আমাকে ধরে নিয়ে সোফায় বসালেন। আমার অবস্থা দেখে শুভ ভাই কোথায় যেন ছুটলেন। মুহূর্তের মাঝে হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে এলেন। পান ক্রিম কিছুটা হাতে নিয়ে লাগিয়ে দিলেন। হাতের জ্বালা কয়েক গুণ বেড়ে গেল। ছটফট করছি আমি। শুভ ভাইয়ের হাত ধরে আটকে দিলাম। ক্রিম লাগিও না, জ্বালা করছে। শুভ ভাই প্লিজ লাগিও না, প্লিজ শুভ ভাই। শুভ ভাই করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। ইভান ভাই ইশারা দিলেন বাকি জায়গায় ক্রিম লাগানোর জন্য। তবে শুভ ভাই নির্বাক হয়ে আমার ছটফট করা মুখের দিকে তাকিয়ে আছে। আমার চোখ থেকে অঝরে পানি ঝরছে। ইভান ভাই আমার হাত থেকে শুভ ভাইয়ের হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে পারছে না। রোদ ভাইয়ের হাত ছাড়, ছাড় বলছি। শেষের কথাটা কিছুটা ধমকে স্বরে বললেন। ধমকে শুভ ভাইয়ের হাত ছেড়ে দিলাম। বসে আছিস কেন ভাই? তাড়াতাড়ি ক্রিমটা লাগা, না হলে ফোসকা পড়ে যাবে। ইভান ভাইকে এখন নিজের শত্রু মনে হচ্ছে। ইচ্ছে করছে উষ্টা দিয়ে কয়েক মাইল দূরে ফেলে দেই। ইভান ভাইয়ের কথায় শুভ ভাই আবারও ক্রিম লাগানো শুরু করলেন। ফু দিচ্ছেন আর ক্রিম লাগাচ্ছেন। কাঁদে না পাখি, এই তো শেষ। ক্রিম লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ফোসকাও পড়বে না। পাখি না ভালো, কাঁদে না। শুভ ভাই সান্ত্বনার বাণীও কোনো কাজে দিল না। আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছি। সবার মুখে বেদনার ছাপ। বড় আম্মু অপর পাশে বসে আমার মাথাটা বুকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করছে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরও খেয়াল নেই। ঘুম ভাঙলো রাত 10টা নাগাদ। পিটপিট করে চোখ খুলে নিজেকে নিজের বিছানায় দেখে খানিকটা অবাক হলাম। আমি তো ড্রয়িং রুমের সোফায় ছিলাম, তাহলে বিছানায় কীভাবে এলাম? সকল ভাবনা বাদ দিয়ে হাতের দিকে তাকালাম। এখন আর জ্বালা করছে না। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। বিছানায় হেলান দিয়ে মুখ ভার করে বসে আছি। কিছুক্ষণ পর আম্মু এলো ঘরে। উঠে গিয়েছিস? এখন হাতে জ্বালা করছে? মুখ ভার করে জবাব দিলাম, না, জ্বালা করছে না। দেখেছিস, ইভান সেই সময় ধমকে ক্রিম লাগিয়েছিল বলে এখন জ্বালা করছে না। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ইভান ভাই প্রশংসা শুনে গা জ্বলে যাচ্ছে। বজ্জাত নির্দয় পাষাণ লোক। ওনার কারণেই তো হাতের কফিটা পড়লো। না উনি আমার ধমক দিত, না আমি তাকে বকতে গিয়ে হাতে কফি পড়তো। সব কিছু হয়েছে ওই লাট সাহেবের জন্য। আম্মু খাবার নিয়ে এলো। খেতে মোটেই ইচ্ছে করছে না। আম্মু অনেকক্ষণ জোরাজোরি করলো, তবে লাভ কিছুই হলো না। আমি খাবো না মানে খাবো না। আম্মু চলে যেতেই শব্দ করে দরজাটা লাগিয়ে দিলাম। রাগ লাগছে ইভান ভাইয়ের প্রতি। ইচ্ছে করছে ইভান ভাইয়ের চুলগুলো টেনে একটা একটা করে উঠিয়ে ফেলি। কল্পনায় ইভান ভাইয়ের টাক মাথা চিত্র ভেসে উঠল। উচ্চ শব্দে হেসে দিলাম। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে। ভাবলাম আম্মু হয়তো আবার এসেছে। কী সমস্যা আম্মু? বললাম না খাবো না। কেন বাবা জোর করছো? আমি দরজা খুলবো না, তুমি যাও। অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এল, দরজা খোল। তাহলে দরজার উপর সে আম্মু না ইভান ভাই। আমার খিদে নেই, আপনি এখান থেকে যান, আমি দরজা খুলবো না। থাপ্পড় খাওয়ার আগে ভালো ভালো দরজা খোল রোদ, না হলে আমি যদি দরজা ভেঙে ভেতরে আসি তবে তোর খবর আছে। কিছুটা ঘাবড়ে গেলাম। এই লোক যে ঘাটটারা এখান থেকে নড়বে না মনে হচ্ছে। উল্টো দেখা যাবে দরজা ভেঙে ভেতরে চলে আসবে, তখন আবার সুন্দর গাল লাল করে দিবে। তার চেয়ে ভালো দরজাটা খুলেই দেই। ভদ্র মেয়ের মতো দরজা খুলে দিলাম। ইভান ভাই খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকে খাবারটা টেবিলে রেখে বলল, কী সমস্যা? খাবার খাবি না কেন? ছোটো মা এতবার সেদে গেল, খেলি না কেন? খিদে নেই তাই। আমি এত কিছু শুনতে চাচ্ছি না, চুপচাপ খাবার শেষ কর। আমি যে বিছানায় বসে রইলাম। খাবো না মানে খাবো না। ইভান ভাই রক্তিম চোখে তাকিয়ে আছেন আমার দিকে। তাতে আমার কি হলো? কথা কানে যাচ্ছে না? খাচ্ছিস না কেন? আমি একবার খাবারের দিকে তাকাচ্ছি, আরেকবার নিজের পোড়া হাতের দিকে তাকাচ্ছি। ইভান ভাই হয়তো আমার অবস্থা বুঝতে পারলেন। বেসিন থেকে হাত ধুয়ে এসে সোফায় বসলেন। খাবার মাখতে মাখতে বললেন, পাশে এসে বস। আমি কোনো কথা না বলে ভদ্র মেয়ের মতো তার পাশে গিয়ে বসলাম। ইভান ভাই খাবার মুখের সামনে ধরলেন। আমি অবাক। রাগী ঘাটতারা বজ্জাত ইভান ভাই আমাকে খাইয়ে দিবেন এটাও ভাবা যায়? যে কিনা সবাইকে গিফট দিল কিন্তু আমাকে দিল না। বাড়ি আসার পর ঠিকমতো আমার সাথে কথাও বলেনি সে। আমি অবাক চোখে তাকিয়ে আছি ইভান ভাইয়ের দিকে। আমাকে দেখার জন্য সময় পড়ে আছে। এখন আগে খাবার মুখে নেই। ইভান ভাইয়ের কথায় কিছুটা লজ্জা পেলাম। ইভান ভাই খাইয়ে দিচ্ছে, আমি ভদ্র মেয়ের মতো খেয়ে নিচ্ছি। খাওয়ানো শেষে ইভান ভাই উঠে দাঁড়ালেন। ভদ্র মেয়ের মতো এখন কম দিবি, আমি যেন জেগে থাকতে না দেখি। ইভান ভাই চলে গেলেন। দরজা আটকে দিয়ে ভাবছি, সত্যি কি ইভান ভাই ছিল নাকি তার উপর কিছু ভর করেছিল? তিনি এত ভালো হলেন কবে থেকে? ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালাম।
নতুন এক স্নিগ্ধ সকাল, নতুন দিনের সূচনা। ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি ঘড়িতে সময় সকাল 6টা বেজে 20 মিনিট। উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে গেলাম। সকালের ঠান্ডা হাওয়ায় শরীরের শীতলতা ছুঁয়ে গেল। বাগানে হরেক রকমের ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ইচ্ছে করছে আলতো করে ছুঁয়ে দেই, যেই ভাবা সেই কাজ। দৌড়ে ছুটলাম বাগানের উদ্দেশ্যে। নিচে নামতেই আম্মুর ডাক, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আস্তে যা, না হয় পড়ে যাবি। কে শোনে কার কথা? এক দৌড়ে বাগানে চলে এলাম। বাড়ির একপাশে ছোট ছোট একটা বাগান, বড় আম্মুর খুব শখের এই বাগান। এখানে বেশিরভাগ গাছই বড় আম্মু লাগিয়েছে, হাতে গোনা কয়েকটা আমার লাগানো। ফুল আমার খুব পছন্দের। বড় আম্মু আর আমি মিলেই বাগানে দেখাশোনা করি। এটা আমারও খুব পছন্দের জায়গা। বাগানের এদিক থেকে ওদিক ছুটে চলেছি। আলতো হাতে ছুঁয়ে দিলাম গোলাপ ফুল। কি সুন্দর ফুল ফোটে, দেখে চোখ জুড়ে যাচ্ছে। মুগ্ধ নয়নে চেয়ে আছি ফুলগুলোর পানে। বেলকনিতে ধোয়া ওঠা কফি হাতে দাঁড়িয়ে এক যুবক। পাশে ধোয়া ওঠা কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। সে যে মজে রয়েছে কিশোরী মেয়ের চাঞ্চলতায়। এক ধ্যানে তাকিয়ে আছে কিশোরীর ঠোঁটের কোণে ফুটে ওঠা মিষ্টি হাসির পানে। বিড়বিড় করে বলে উঠল, আমার স্নিগ্ধ ফুল। ফুলদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে এক জীবন্ত ফুল। দূর থেকে কেউ একজন নয়ন জুড়িয়ে দেখছে সেই ফুলের চঞ্চলতা। হৃদয়ে জুড়ে তার বসন্তের ছোঁয়া। শক্ত খোলসে আবৃত হৃদয় অবশেষে ফুল ফুটল। চারপাশে ছেয়ে আছে প্রেমের সুবাস। চাতক পাখির ন্যায় চেয়ে আছে যুবক, চোখে তাহার সমুদ্র সমান তৃষ্ণা। আরও কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে ঢুকলাম। স্কুলের সময় হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছি। হঠাৎ চোখ পড়লো গলায়। সেখানে চকচক করছে পার্পেল কালারের স্টোন বসানো একটা লকেট। লকেটটা দেখতে খুবই সুন্দর। এক দেখা যে কারো পছন্দ হবে। এই লকেট আমার গলায় এলো কোথা থেকে? কালকে রাতেও তো গলা খালি ছিল। মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে উত্তর নেই। হবে কেউ একজন যে পরিয়ে দিয়ে গেছে। মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলে মনোযোগ দিলাম চুল বাঁধায়। চুল বেঁধে একদম পরিপাটি হয়ে টেবিলের কাছে এলাম ব্যাগ নিতে। ব্যাগ কাঁধে নিতে চোখ পড়ল একটা বক্স আর একটা চিরকুট। চিরকুট মেললে চোখে সামনে গোটা গোটা অক্ষরে ভেসে এলো, লকেটটা কেমন লেগেছে? পছন্দ হয়েছে? জানাস। বক্সে কিছু জিনিস আছে তোর জন্য, সাথে তোর পছন্দের কিছু চকলেট। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এটা যে ইভান ভাইয়ের কাজ বুঝতে বেগ পেতে হলো না। তিনি তাহলে আমার জন্য গিফট এনেছিলেন। খামোকা লোকটাকে বকলাম। লাট সাহেব বজ্জাত হলো, খারাপ না। বক্স খুলে দেখলাম তার মধ্যে একটা সুন্দর ড্রেস, একটা ঘড়ি আর অনেকগুলো চকলেট। ড্রেস ঘড়ি দুটোই অনেক সুন্দর। লাট সাহেবের দেওয়া জিনিস তার মতোই সুন্দর। ড্রেস আর ঘড়ি যত্নে কাবার্ডে রেখে দিলাম। নিচে নামতে নামতে দেখলাম সোফায় বসে ইভান ভাই ফোন চালাচ্ছে। নেভি ব্লু শার্টের সাথে কালো জিন্স, হাতে কালো ঘড়ি। দেখতে খুবই সুন্দর লাগছে। বজ্জাত লোকটাকে এত সুন্দর লাগতে হবে কেন? তাকে দেখে বেচারা মন আমার মুহূর্তে মুহূর্তে ক্রাশ খায়। এখন আমার বেচারা মনের কি হবে? আমাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে চোখ তুলে তাকালেন। দুজনের চোখাচোখি হলো। চোখাচোখি হতে ইভান ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসলাম। মনটা এখন ফুরফুরে। কালকে ওনার ওপর প্রচণ্ড রেগে থাকলেও এখন রাগের বিন্দুমাত্র রেশ নেই। টেবিলে গিয়ে বসতেই আম্মু খাবার দিয়ে গেল। খাবার খাচ্ছে এমন সময় মনে হলো পাশের চেয়ারে কেউ বসলো। মুখ তুলে তাকিয়ে দেখি ইভান ভাই। আমি নিজের মতো এক মনে খেয়ে চলেছি। পছন্দ হয়েছে? কানে ফিস করে আওয়াজ এলো। তাকিয়ে দেখি ইভান ভাই আগ্রহের সহিত তাকিয়ে আছে আমার পানে। মাথা নেড়ে সায় জানালাম। ইভান ভাই পুনরায় ফিস করে বললেন, লকেটটা সবসময় পরে থাকবি, আমি যেন এটা খুলতে না দেখি। উনি কি আমায় অর্ডার করছেন? এই রোদকে অর্ডার করছেন? আমি কেন তার কথা মানব? কিন্তু লকেটটা যে আমার খুব পছন্দ হয়েছে। তার কথা না শুনলেও নিজের জন্য হলো লকেটটা আমি সবসময় পরে থাকবো। মাথা নিয়ে তার কথায় সায় জানালাম। এত সুন্দর একটা লকেট দেওয়ার জন্য ওনাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। আমিও তার মতো ফিস করে বললাম, থ্যাংক ইউ। ইভান ভাই ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, হঠাৎ থ্যাংক ইউ কেন? এত সুন্দর একটা লকেট দেওয়ার জন্য থ্যাংক ইউ তো চলবে না? কেন জানিস না গিফটের পরিবর্তে গিফট দিতে হয়? আমি ভাবুক হয়ে বললাম, কিন্তু আমার কাছে তো কোনো গিফট নেই। তুই যদি চাস তাহলে কিশমিশ দিতে পারিস, আমি মাইন্ড করবো না। আপনি বসুন, আমি রান্নাঘর থেকে কিশমিশ নিয়ে আসছি। আমার কথা ইভান ভাই শব্দ করে হেসে দিলেন। উঠে যেতে যেতে বললেন, এখনও বাচ্চাই রয়ে গেলি। আমি তার কথায় আগামাথা কিছু বুঝলাম না। বেকুবের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ক্লান্ত শরীরে বাড়ির ভেতরে ঢুকছি। পা আর চলছে না। ড্রয়িং রুম থেকে ভেসে আসছে হাসির শব্দ। বাড়িতে কেউ এলো নাকি? ইভাকে জিজ্ঞেস করলাম, বাড়িতে কি কেউ এসেছে? এত হাসির শব্দ আমি কিভাবে বলবো? তুই যেখানে আমিও সেখানে, চল গিয়ে দেখি। ভেতরে ঢুকতে নজরে এলো ড্রয়িং রুমের সোফায় বসা ঈশিতা আপু, রুদ্র ভাই, ইফাজ ভাই, ইভান ভাই, আদ্র ভাই। তারা কিছু নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছে। একেবারে ফ্লোরে গোড়াগুড়ি খাওয়ার মতো অবস্থা। সবাইকে এইভাবে হাসতে দেখে কিছুটা অবাক হলাম। সবচেয়ে বেশি অবাক হলাম ইভান ভাইকে এভাবে হাসতে দেখে।
লাট সাহেবের মুখে হাসি। কিন্তু যাই হোক, লাট সাহেবকে হাসলে ভারী সুন্দর লাগে, কিন্তু সারাদিন মুখটা রামগরুরা ছাড়ার মতো করে কেন যে রাখে আল্লাহ মালুম। সবসময় এভাবে হাসলেই তো পারি। এভাবে তোমরা হাসছো কেন? আমার কথা সবাই আমার দিকে তাকালো। আদ্র ভাই উঠে এসে জিজ্ঞেস করলো, কেমন আছিস রোদ? হাতের কি অবস্থা? আদ্র ভাই উল্টা পাল্টে আমার হাত দেখলেন। আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কখন এলে? তোমরা আসবে আগে বলনি কেন? আগে বললে আজকে কলেজে যেতাম না। 12টা নাগাদ এসেছি, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই জানাইনি। পাশ থেকে রুদ্র ভাই খোঁচা মেরে বলল, ভালো হয়েছে বলিসনি, ফাঁকিবাজরা শুধু ফাঁকিবাজ করা ধান্দা খোঁজে। তুমি চুপ থাকো। তুমি না কক্সবাজার গিয়েছিলে? সেখানে থেকে গেলেই পারতে, বাড়ি কেন এলে? আমার ভাই এসেছে আর আমি এখন কক্সবাজারে বসে থাকবো, সেটা কখনো হয়? পেছন দেখি ইবা মুখ ভার করে বলল, আমি বোধহয় ভিন গ্রহের প্রাণী, কারো আমাকে চোখে পড়ছে না। এবার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। আদ্র ভাই ইবার কাঁধে হাত রেখে বলল, ভিন গ্রহের প্রাণী না, এলিয়েন হবে। আদ্র ভাই তুমি এভাবে বলতে পারলে? থাক আর বলবো না। আমাদের কথার মাঝে ফুফি মনি এলো হাতে শরবতের ট্রে নিয়ে। ঝগড়া বাদ দিয়ে রোদ আর ইবা ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নে, ক্লান্তি কিছুটা কম লাগবে। এরপর যা ফ্রেশ হয়ে আয়, তারপর সবাই একসাথে আড্ডা দিস। শরবত খেয়ে রুমে চলে এলাম। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রেখে শাওয়ার নিতে চলে গেলাম। গধূলির বিকেলে আকাশে স্বল্প মেঘেদের আনাগোনা, নির্মল বাতাস বইছে। আমাদের সকল ভাই বোনদের আড্ডা বসেছে, সবাই মিলে আড্ডা দিচ্ছি। তবে আড্ডার মাঝে একজন মানুষ অনুপস্থিত। সে আর কেউ না, আমাদের শুভ ভাই। মানুষটা বরাবরই এমন, সবার সাথে খুব কম মেশে। তাকে কোনো আড্ডায় খুব একটা পাওয়া যায় না। জোর করে টেনে নিয়ে আসলে 10 মিনিট বসবে, তারপর আবার উধাও। রুমে ঢুকে বই নিয়ে বসে পড়বে। মানুষটা এক প্রকার বই পোকা, ভবিষ্যৎ ডক্টর বলে কথা। ইভেন ভাইয়ের 2 বছরের বড় শুভ ভাই। শুভ ভাই এবার মেডিকেলে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সারাদিন এই বই ওই বই নিয়ে পড়ে থাকে। একটা মানুষ সারাদিন এত বই কীভাবে পড়ে কে জানে। আমি তো বই নিয়ে বসলে ঘুমে চোখে দেখি না। সবাই মিলে দায়িত্ব নিল তাকে নিয়ে আসার। আমি চললাম দায়িত্ব পালনে। দরজা খুলতে দেখি শুভ ভাই টেবিলে বসা, খাতায় কী যেন লিখছে। আমি নিঃশব্দে এগিয়ে গেলাম। উদ্দেশ্য ভাইয়ার লেখা দেখা। উকি দিয়ে কিছু দেখবো তার আগে শুভ ভাই খাতাটা বন্ধ করে দিল। অতঃপর তার গম্ভীর কণ্ঠ ভেসে এলো, পাখি এখানে কী করছিস? তাও আবার এভাবে চেয়ারের মতো। ভাইয়ার কথা থতমত খেয়ে গেলাম। এভাবে যে ধরা পড়ে যাবে বুঝতে পারিনি। এবার কি বলবো? আসলে শুভ ভাই আমার দিকে ফিরে ভুগু কুচকে জিজ্ঞেস করলো, আসলে কি? সাদে সবে আড্ডা দিচ্ছে, তোমাকে রাখছে। আমি পড়ছি, আমার সময় নেই, তোরা গল্প কর। আমি আবদারে সুরে বললাম, তুমিও চলো, অনেক মজা হবে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। থ্যাংক ইউ বলে হাসতে হাসতে চলে এলাম। পেছন থেকে শুভ ভাই বলে উঠল, পাগলি মেয়ে। শুভ ভাই মানুষটা গম্ভীর হলো, আমার সাথে তার গম্ভীরতা চলে না। আমাকে অনেক বেশি আদর করে। ইভাকে মাঝে মাঝে 2-1টা বকা দিলেও আমাকে কখনো দেয়নি। বাড়ির বড়রা ছাড়া সবার কথা অমান্য করলেও আমার কথা অমান্য করে না। আর আমি এতটা নাছোড়বান্দা, শেষমেশ তাকে আমার কথা মানতেই হয়। তার জন্য সবাই আমাকেই পাঠায় তার কাছে। ছাদে এসে দেখি সবাই সবার মতো গল্প করছে। আমি গিয়ে রুদ্র ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, আমার জিনিস কই? কিসের কথা বলছিস? তোমাকে যে আনতে বলেছিলাম। রুদ্র ভাই সাথে সাথে জিভ কামড়ে দিল। সরি বনু, আমার মনে ছিল না। ইভানের আসার কথা শুনে তাড়াহুড়ো করে চলে এসেছি। পরের বার গেলে নিয়ে আসবো। তোমার সরের ডিম ভাজি করে তুমিই খাও, তোমার সাথে আমি কথাই বলবো না। রাগ করে চলে আসলাম এক কোণায়, মুখ ফুলে দাঁড়িয়ে আছি। আদ্র ভাই এসে আমার পাশে দাঁড়ালো। আমার কাছে তোর জন্য একটা গিফট আছে। আদ্র ভাইয়ের কথা শুনে চোখ চকচক করে উঠলো। লাফিয়ে উঠে বললাম, সত্যি? কোথায়, দেখাও। আদ্র ভাই পকেট থেকে একটা বক্স বের করলেন। বক্সটা খুলে আমার সামনে ধরতে মন খুশিতে নেচে উঠল। নূপুর, আমার ভালোবাসা। আমি নূপুরগুলো নিয়ে সাথে সাথে পায়ে পড়লাম। নূপুর বরাবরই আমার দুর্বলতা। নূপুর দেখলে আমার তর্স হয় না। নূপুরের রিনঝিন শব্দ আমার বড্ড ভালো লাগে। আমি নূপুরগুলোর দিকে মুগ্ধতার চোখে তাকিয়ে আছে, আর আদ্র ভাই তাকিয়ে আছে আমার খুশিতে ভরপুর মুখশ্রীতে। একটু দূরে চোখ দিতে তাকিয়ে দেখি ইভান ভাই রক্তিম চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে খুব রেগে আছে। আমি খুশিতে গদগদ হয়ে বললাম, থ্যাংক ইউ আদ্র ভাই। থ্যাংক ইউ এর দরকার নেই, তোর ঠোঁটের কোণের হাসিটাই আজ যথেষ্ট আমার জন্য। আমি মুচকে হেসে তাকালাম আদ্র ভাইয়ের দিকে। ইভান ভাই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে চোখ দিয়ে ভস্য করে দিবে। হঠাৎ ইভান ভাই গটগট পায়ে ছাদ থেকে চলে গেলেন। এর আবার কি হলো?